নমস্কার, বাঞ্চ অফ স্টোরিজে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ এবং নতুন বছরের জন্যে অনেক অনেক শুভেচ্ছা। এতদিন পর্যন্ত আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা আপনাদের কাছে নিবেদন করেছি বিভিন্ন স্বাদের গল্প। আপনাদের সাথে পরিচয় ঘটেছে কালজয়ী কিছু অসাধারণ গোয়েন্দা চরিত্রের। তার মধ্যে রয়েছে ফেলুদা, কিরিটি, ব্যোমকেশ ও কাকাবাবু। তবে এই প্রথমবার আমাদের বাঞ্চ অফ স্টোরিজের হাত ধরে আসছেন অদৃশ বর্ধনের বিখ্যাত গোয়েন্দা চরিত্র ইন্দ্রনাথ রুদ্র। আজকে আমাদের বিশেষ নিবেদন অদৃশ বর্ধনের কলমে ইন্দ্রনাথ রুদ্রের প্রথম গল্প ড্রাগন হার। অদৃশ বর্ধনের জন্ম 1 ডিসেম্বর 1932 সালে কলকাতা শহরে। বাংলা সাহিত্যে তার অবদান ছিল অনস্বীকার্য। ছোট গল্প, উপন্যাস, এমনকি অনুবাদক হিসেবে তার খ্যাতি ছিল জগৎজোড়া। এই অসাধারণ সাহিত্যিকের মৃত্যু হয় 2019 সালের 21শে মে। গল্প পাঠে এবং তথ্য পরিচয়ে আমি রুদ্রদীপ, গল্পের সূত্রধার সৌভিক। শুরু হচ্ছে অদৃশ বর্ধনের লেখা ড্রাগন হার। ইন্দ্রনাথ রুদ্র দু চোখে এখন যেন দুটো হীরের কণা ঝিলিক তুলছে। টেবিল ল্যাম্পের আলোর নিচে রেখে সে এক দৃষ্টে চেয়ে আছে যে জিনিসটার দিকে, সেটা একটা পুরনো হার। ওর সামনে চেয়ার টেনে বসে রয়েছে একজন চীনে ম্যান। যথেষ্ট বয়স হয়েছে, মুখের চামড়া ভাঁজ খেয়েছে, ঝুলে পড়েছে, নাকের নিচে রোঁয়ার মতো হলদেটে গোঁফ ঠোঁটে দু কোণ দিয়ে ঝুলছে। লোকটার দাড়ি বেশ লম্বা, দাড়ির ওপর আঙুল বুলিয়ে যাচ্ছে বারবার। পরিষ্কার দেখছি থরথর করে কাঁপছে রোগা সরু আঙুল। 3টে আঙুলে ঝিলিক মারছে 3 ধরনের পাথর বসানো আংটি। গলায় দুলছে লাল আর নীল পুঁথির মালা। গায়ে পুরোনো আমলের আলখাল্লা। হলুদ জমির ওপর লাল ড্রাগন, সূঁচ আর সুতোর কারুকাজ। মাথায় একদম চুল নেই, কিন্তু চুল আছে বটে হুঁড়ুতে, জট পাকিয়ে রয়েছে। বয়স হয়েছে, তাই চোখের তেজ কমে এসেছে, কিন্তু টেবিল ল্যাম্পের আলো তার চোখে পড়ায় হ্যাতলা পড়া চোখের মনির তলায় দেখতে পাচ্ছি অদ্ভুত এক বুতি, ঠিক যেন ছাই চাপা আগুন। এর নাম চিংলি। থাকেন এখনকার চীনে পাড়ায়, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে। বিপদে পড়ে ট্যাক্সি নিয়ে চলে এসেছেন বেলেঘাটায় সুভাষ সরোবরের পাড়ে ইন্দ্রনাথের বাড়িতে। আমি তখন ছিলাম সেখানে, তাই দেখলাম রহস্যময় সেই হার আর শুনলাম সেই আশ্চর্য কাহিনী। হারটা চ্যাটালো, প্রায় চৌকোনো, হলদেটে, ইঞ্চি 1.5 পুরু, মাঝে মাঝে চির খেয়ে গেছে। ফাটা রেখার গা ঘেঁষে খোদাই করা অজস্র আঁকিবুকি। ড্রয়ার টেনে ম্যাগনিফাইং গ্লাস বের করলো ইন্দ্রনাথ। বিরাট কাঁচ, হাতের তেলোর মতো বড়। হাড়ির হিজিবিজি লেখা আর ছবিগুলো অনেকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তারপর ঘুরে বসলো বুড়ো চীনার দিকে। চিংড়ি তখন হাড় ঝুঁকিয়ে পিঠ কুঁজিয়ে অদ্ভুত চিকমিকে চোখ দিয়ে চেয়ে আছে ইন্দ্রনাথের দিকে। টেবিল ল্যাম্পের আলো ঠিকরে যাচ্ছে চকচকে টাক মাথা থেকে। জট পাকানো ভুঁড়ো দুটো আরও জটিল হয়েছে। একে তো বেঁটে থসথসে চেহারা, ওইভাবে কোল কুঁজো অবস্থায় বসে থাকায় আরও ঘাড়ে গর্দানের ঠাসা মনে হচ্ছে। ইন্দ্রনাথ ওর হিরে ঝিকঝিকে চোখে চিংড়ির অদ্ভুত আলোয় ভরা চোখের দিকে এক দৃষ্টে চেয়ে রইল কিছু। ঘর এখন নিস্তব্ধ। এত রাতে সুভাষ সরোবরের পাড়েও কেউ বেড়াচ্ছে না। গোটা তল্লাট তাই নিথর। খুব আস্তে, খুব স্পষ্ট গলায় বলল ইন্দ্রনাথ, এরই নাম ড্রাগন হার? হ্যাঁ, এরই নাম ড্রাগন হার। পরিষ্কার বাংলায় কথা বলেন চীনা বৃদ্ধ। গোটা জীবনটাই নাকি কেটেছে কলকাতায়। প্রথম পরিচয়েই তা জানিয়েছেন। কিন্তু থেমে থেমে বলল ইন্দ্রনাথ। এ তো দেখছি কচ্ছপের খোলা। হাসলেন চিংড়ি। চীনাদের চামড়া হলুদ হয়,
দাঁত হলুদ হয়, এরকম কত কথাই না শুনেছি, গল্পেও পড়েছি। কিন্তু এই বৃদ্ধের যে দাঁত দেখলাম, তার বাহার দেখিয়ে টুথপেস্টের বিজ্ঞাপন দিলে বাজার মাত হয়ে যাবে। হাতির দাঁতের মতো সাদা মজবুত। বাবু, আমার বয়স কত জানেন? 72। দেখে কি মনে হয়? 52। বয়সটাকে কমিয়ে রেখেছি কিভাবে জানেন? এই চাইনিজ বক্সিং করে আর এই হাড়ের ওষুধ খেয়ে। চাইনিজ বক্সিং? খুব আস্তে দৌড়ই রোজ ভোরে, শূন্যে ঘুষি লাথি ছুরি দুপুরে, আর রাতে রাতে খায় ড্রাগন হাড়ের পাচন। সাহেবি ওষুধ একদম খায় না। বেশ করেন, কিন্তু কচ্ছপের হাড়কে ড্রাগনের হাড় বলেন কেন? ড্রাগনের হাড় তো বলছি না, ড্রাগন তো পুরাণের ওই গাল গল্প। ড্রাগন কি আদৌ ছিল নাকি? ছিল না, কিন্তু এই হাড়ের নাম দাঁড়িয়ে গেছে ড্রাগন হাড়। কারণ এই হাড় গুঁড়িয়ে এর সঙ্গে গাছগাছড়ার রস মিশিয়ে এমন পাচন তৈরি করা হয় যা মানুষকে বুড়ো হতে দেয় না। তাই তো দেখছি। ড্রাগন হাড় নামিয়ে রেখে নস্যির গুঁড়ো ডিবে থেকে তুলতে তুলতে বলল ইন্দ্রনাথ, কিন্তু এখন রাত 10টা। এত রাতে হাড়ের পাচন না খেয়ে আমার কাছে এলেন কেন? কারণ কোলকুঁজো বুড়ো আরও ঝুঁকে পড়লেন। চোখ আরও প্রদীপ্ত হলো, গলা আরও খাদে নামিয়ে এনে বললেন, কারণ এই হাড় তো আগের হাড়গুলোর মতো নয়। কেন নয়? এ হাড় গুঁড়িয়ে খেলে যে সর্বনাশ হয়ে যাবে। গুপ্তধনের সন্ধান যে আর কেউ পাবে না। আওয়াজ করে নস্যি নিল ইন্দ্রনাথ। দেওয়ালের টিকটিকিটাও বোধহয় চমকি উঠে চেঁচিয়ে উঠল। হাড়ের গায়ে গুপ্তধনের নকশা আছে নাকি? হ্যাঁ, আছে। ইন্দ্রর প্রশ্ন, আপনি জানলেন কি করে? কারণ আমি প্যালিওগ্রাফার। প্রাচীন ভাষা মানে বের করাই আমার নেশা। চীনের ডাক্তারের ফর্মুলা অনুযায়ী এই হাড় আমি কিনে নিয়েছিলাম ওই চীনে পাড়ার এক কিউরিওসিটির দোকান থেকে। একটা হাড় অনেক দিন চলে। কিনে এনেই আমি পিক্টোগ্রামের মানেটা বুঝতে পারি। পিক্টোগ্রাম মানে বোঝেন তো নাকি? একটু বুঝি, যদ্দূর জানি ছবি দিয়ে বর্ণমালা। ড্রাগন হাড়ের গায়ে খোদাই করা থাকে আদিম পিক্টোগ্রাম। নখের ফালি মানে চাঁদ, আর এই বৃত্ত মানে সূর্য। এই দেখুন, এই দেখুন, এই চিহ্নটা মানে হচ্ছে পুরুষ, আর এই চিহ্নটার মানে হচ্ছে নারী। এটা মানে মুখের কথা, আর এটার মানে শিশু। চিংড়ির সরু আঙুলের ডগা দিয়ে ড্রাগন হাড়ে এই চিহ্নগুলো দেখালো। ইন্দ্রনাথ বলল, বুঝলাম, গোটা হাড় ফেটে ফুটে রয়েছে, গায়ে গায়ে আঁকা কিম্ভূত ছবি। এর মধ্যে গুপ্তধনের সন্ধান পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। আর সেই থেকেই তো ফেউ লেগেছে পেছনে। ফেউ? বাবু, আমি বুড়ো হতে পারি, তবে তবে ভীতু নয়। আমি নিজে যদি একজন প্যালিওগ্রাফার না হতাম, তাহলে যে সাহেবটা হাড়টা কিনতে এসেছিল মোটা দাম দিয়ে, তাকেই বেচে দিতাম। ইন্দ্রনাথের চোখের পাতা দুটো স্থির হয়ে গেল। সাহেব কিনতে এসছিল? আমি কিনেছি পরশু। গতকাল কিউরিওর দোকান থেকে যত হাড় ছিল সমস্তটাই ও কিনে নিয়ে যায়। আর সকালে সেই সাহেবই এসেছিল আমার কাছে। কত দাম দিতে চেয়েছিল? 5 লাখ। 5 লাখ? কচ্ছপের হাড়ের দাম 5 লাখ? বাবা! শুরু করেছিল 100 টাকা থেকে। অন্য কেউ হলে দিয়ে দিত, কিন্তু আমি যে ওর মধ্যে গুপ্তধনের সন্ধান পেয়ে গেছিলাম, তাই 100 কেন, 1 কোটি টাকা দিলেও হাড় হাতছাড়া করব না বলেছিলাম। তখন সাহেব বেশ বেশ বলে মোলায়েম হেসে চলে গেল। কিন্তু কিন্তু তার একটু পর থেকেই দেখলাম বাড়ি পাহারা দিয়েছে কয়েকজন ছোকরা, চীনে পাড়ার ছোকরা, কিন্তু কেউ ভালো নয়। আমি আর দেরি করিনি। আমাকে তখনই ফোন করেছিলেন, তা আমার নাম্বার পেলেন কোত্থেকে? টেলিফোন গাইডে। প্রেমচাঁদ আপনার বন্ধু,
প্রেমচাঁদ ডিটেকটিভ এজেন্সির প্রেমচাঁদ মালহোত্রা? হ্যাঁ। আগে ওকেই ফোন করেছিলাম। উনি তো দিল্লিতে বসেন। অফিস ম্যানেজার হার নিয়ে কোনো মাথায় ঘামালেন না। আপনার সঙ্গে কথা বলতে বলল। আপনি বললে প্রেমচাঁদ কেসটা টেক আপ করবে আর কি। বটে বটে, সাহেব তাহলে ফেউ লাগিয়েছে আপনার পেছনে। ফেউয়ের চোখ এড়িয়ে এখানে এলেন কি করে? আবার সাদা হাসি হাসলেন কোল কুঁজো বুড়ো। চিনেপাড়ার এই গলিঘুচি কাশির গলিঘুচিকেও হার মানায়। এই রান্নাঘর, এর কলতলার ওর ছাদ দিয়ে বেরিয়ে পড়া যায়। লি সাহেব, আপনার এই পাচন খাওয়ার ইচ্ছে যদি হয়, তার এর ফর্মুলা পাবো কোথায়? পাবেন না। এর ফর্মুলা প্রায় 100 বছর পুরনো, কাঠের ফলকে খোদাই করা। আমার ঠাকুরদা এনেছিলেন পেকিং থেকে। ড্রাগনের হাড়ের আবিষ্কারটা ঘটে যে বছরে, তার বছর কয়েক পরেই। আপনার চোখ দেখে তো মনে হচ্ছে সে কাহিনী আপনি জানেন না। জানতে চান নাকি? রাত তো প্রায় 11টা, আর ট্যাক্সি যখন ছেড়ে দিয়েছে মেঘাঙ্কবাবুর গাড়ি করেই না হয় বাড়ি ফেরা যাবে। তার আগে বরং ইতিহাসটাই বলে নি। 1899 সালে পিকিংয়ের এক ডাক্তার ম্যালেরিয়া সারানোর জন্য একটি প্রেসক্রিপশন লিখে দিয়েছিলেন। ফর্মালিটির কর্তা প্রেসক্রিপশন অনুযায়ী গাছগাছরা আর ড্রাগন হাড় কিনে এনেছিলেন। তার নাম ওয়াং আয়ং। হাড়টা গুঁড়ো করতে গিয়ে তার খটকা লাগে, কেননা ড্রাগন হাড় বলে তাকে যা গছানো হয়েছে তা তো একটা কচ্ছপের খোলা, ফেটে ফুটে একদম চৌচির, অজস্র পিক্টোগ্রাম আঁকা। ছবির মানে বোঝার শিক্ষা তার ছিল। কিছুটা মানে বুঝেই তার চক্ষু চরক গাছ হয়ে গেছিল। ফার্মাসিস্টের দোকান থেকে সমস্ত হাড় তিনি কিনে নিয়েছিলেন, রীতিমতো গবেষণা শুরু করে দিয়েছিলেন। আর তাই জানতে পেরেছিলেন হাড়গুলোর বয়স 3400 বছর, সাং বংশের আমলে। ওয়াং আয়ুং তাই নিয়ে বই লেখেন। সে বই আছে আমার কাছে। তাতেই উনি দেখিয়েছিলেন সাং বংশের কিংবদন্তি নয়, সত্যিই ছিল। চীন দেশের প্রথম শিক্ষিত রাজবংশ পৃথিবীর আদিমতম লিখন পদ্ধতি চালু করেছিল এই সময়ে, যা যা এখনো মারা যায়নি, টিকে রয়েছে। মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম চিংলির কাহিনী। ঘড়ির কাঁটা তখন রাত 11টা ছাড়িয়ে গেছে। টেবিল ল্যাম্পের নরম আলোয় বুড়ো চীনাকে মনে হচ্ছে যেন কয়েক হাজার বছর আগেকার মানুষ। ঘরের বাকি অংশ প্রায় অন্ধকার। বাইরে নিঝুম রাত। ভেজানো দরজার সামনে এক ঠেঙে দৈত্যের মতো জ্বলছে ঘেরাটোপ দেওয়া একটা নীল বাতি। দম নিয়ে ঘাড় ঝুঁকিয়ে একই রকম থামা থামা গলায় বলে গেলেন চিংলি। ওয়াই আয়ুংয়ের আবিষ্কার টনক নাড়িয়ে ছাড়ে চীনের পণ্ডিতদের। ড্রাগন হাড় খোঁজার হিড়িক শুরু হয় তখন থেকেই। উত্তর চীনের নানান অঞ্চল খুঁজে বের করা হয় রাশি রাশি ড্রাগন হাড়। কোনো হাড়ই ড্রাগনের নয়, কোনোটা কচ্ছপের, কোনোটা গরু বা কোনোটা মোষের কাঁধের চ্যাটালো হাড়। ঘষে মেজে পরিষ্কার করে নিয়ে গরম করা হতো বলেই ফেটে ফুটে যেত। তারপর গায়ে খোদাই করা হতো ছবি। 1928 সালে চীনের সরকার আইন করে বেধড়ক খোঁজাখুঁজি নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কিন্তু খোঁজাখুঁজি আজও চলছে। শুধু একটা গর্তেই পাওয়া গেছে 17,000 ড্রাগন হাড়। বলে ফের সশব্দে নস্যি নিল ইন্দ্রনাথ। ফের চমকে উঠে ঠিক 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 করে উঠল দেওয়ালের টিকটিকি। আর যেন ভীষণ ধাক্কা খেয়ে সিট দাঁড়া সোজা করে কোলকুঁজো বৃদ্ধ বলল, আপনি জানেন? জানি। সাংরাজ বংশের সবশেষে রাজধানীর খবরও রাখি। মাটির তলা থেকে পাওয়া গেছে 92 ফুট লম্বা রাজপ্রাসাদ। প্রাসাদের পাশেই কলকারখানার বাড়ি, যেখানে তৈরি হতো পাথরের যন্ত্রপাতি
হাড়ের ফলা বসানো তীর, কারুকাজ করা ব্রোঞ্জের বাসনপত্র। পাওয়া গেছে পাথরের ভিতের ওপর তৈরি ইটের বাড়ি আর মন্দির, কাঠের থামের ওপরে ধরা ছাদ, পোর্সিলেনের মূর্তি, চাকাওয়ালা গাড়ি আর রাশি রাশি নরকঙ্কাল। সব জানি। পাতাল ঘরে থেমে থেমে বলল চিংড়ি। গণহত্যার রেওয়াজ ছিল রাজবংশে। কারিগরদের জ্যান্ত পুঁতে ফেলা হতো বাড়ির দেওয়ালে, জানেন তো? জানি লি সাহেব, তাও জানি। কিন্তু আপনি কি জানেন এত জিনিস থাকতে লেখবার জন্য কেন হাড় বেছে নেওয়া হয়েছিল? কেন অমন অস্বাভাবিকভাবে প্রতিটা হাড় ফেটে ফুটে থাকতো? আর কেনই বা পিক্টোগ্রাম আঁকা হতো ফাটার হাড়গুলোর গা ঘেঁষে? তা জানেন লি সাহেব? থসথসে বুড়ো চিংড়ি এখন যেন পাথরের মূর্তি। ভুরুর জঙ্গলে কিন্তু প্রবল আন্দোলন চলছে, কাঁপছে হাতের আঙুল। ইন্দ্রনাথ বলল, জানেন জানেন, তাও জানেন ভবিষ্যৎবাণী করার জন্য হাড় বেছে নিয়েছিলেন ভবিষ্যৎ দ্রষ্টারা। ব্রোঞ্জের শলাকা তাতিয়ে হাড়ের গায়ে চেপে ধরা হতো, হাড় ফেটে যেত। চিরগুলো চেহারা দেখে ভবিষ্যৎ বক্তা বলে যেত কি ঘটে। প্রশ্নটা আগে লেখা হতো হাড়ের গায়ে, ব্রোঞ্জের শলাকা টিপে ধরা হতো তার পাশে। জবাব ফুটে উঠত ফাটা ফুটোর মধ্যে, যার মানে উদ্ধার করার ক্ষমতা ছিল শুধু জাদুকর পুরোহিত ঠাকুরের। ঠিক কিনা? চিংড়ির মুখে কথা নেই, চোখ দুটোয় আশ্চর্য সেই আলো, কিন্তু আরও জোরালো হয়েছে। চোখের গহনে যেন একজোড়া পিদিম জ্বলছে। ইন্দ্রনাথ বলে গেল শক্ত গলায়, রাজা হয়তো লিখলেন, এ যুদ্ধে জিতব কি? জাদুকর পুরুত শুধু হ্যাঁ বা না লিখে হার ফেরত পাঠাতো রাজাকে। হাজার হাজার বছর ধরে এইভাবে ভবিষ্যৎবাণী শুনে দেশের লোক আর রাজবংশ নিজেদের চালিয়ে নিয়ে গেছে। এরই নাম ড্রাগনের হার। লি সাহেব, আজ আপনি এই হাড়ের মধ্যে পেয়েছেন গুপ্তধনের নকশা। কোথায় কোথায় সেই গুপ্তধন, তা কি বলবেন? না। চিংড়ির নাভিমূল থেকে যেন উঠে এলো ছোট্ট জবাবটা। ভারী মিষ্টি হাসল ইন্দ্রনাথ। কিন্তু আমি যে জানি লি সাহেব, চীনের উত্তরে হোনার নামে একটা অঞ্চল আছে না? আধুনিক চীনের লোক যখন মন্দির ভাঙতে শুরু করে, তখন একটা মন্দির একেবারেই মিশে গেছিল মাটির মধ্যে। বেশ কয়েক বছর ধরেই গুজব শোনা যাচ্ছিল সাং রাজবংশের গুপ্ত কোষাগার ছিল ওই মন্দিরের গর্ভগৃহে। মন্দিরের ঠিকানাটাই কেবল পাওয়া যাচ্ছিল না। দম নিল ইন্দ্রনাথ। চিংড়ির চোখে চোখে চেয়ে ছুঁড়ে দিল শেষ কথা। ড্রাগন হাড়ে রয়েছে সেই ঠিকানা। এত ন্যাকামি করার কি দরকার ছিল? এই প্রথম চিবিয়ে চিবিয়ে কথা বলতে শুনলাম চিংড়িকে। গুপ্তধনের নকশা পেয়েছিলাম বলেই আপনার কাছে এসেছিলাম। ফেউ লেগেছে বলেই। লি সাহেব, অকস্মাৎ যেন আকাশের বাজ পেটে পড়ে ইন্দ্রনাথের গলার মধ্যে। আর তঞ্চকথা করবেন না। ফেউ আপনার পিছনে লেগেছে ঠিকই, কিন্তু সে ফেউ চায় চীনের মঙ্গল। কি বলতে চান কি আপনি? আস্তে আস্তে উঠে দাঁড়ান চিংড়ি। এখন আর তাকে কোল কুঁজো মনে হচ্ছে না। এতক্ষণ যেন ইচ্ছে করে বেটে সেজেছিলেন। এখন দিব্যি লম্বা, লোমস বুড়ুর জঙ্গল প্যাগোডার চেহারা নিয়েছে। ইন্দ্রনাথ নরসির ডিবের দিকে ডান হাত বাড়িয়েই আচমকা বাঁ হাত দিয়ে পাঞ্জাবির তলা থেকে টেনে বের করল ওর অতি প্রিয় নিকস কালো রিভলভারটাকে। ট্রিগারে আঙুল রেখে নলের মুখ চিংড়ির দিকে ফিরিয়ে বাজের মতো কড়া গলায় বলল, ফটাফট সর্দার, আজ আপনার খেল খতম। আসুন আপনারা। আমাকে বিলকুল হতভম্ব করে দিয়ে ভেজানো দরজা ঠেলে ঘরে প্রথমে ঢুকলেন জয়ন্ত, আমাদের পুলিশ বন্ধু। তার পিছনে একজন তালডাঙ্গা সাহেব, মুখে বিরাট হাসি। তার পিছনে প্রেমচাঁদ মালহোত্রা, পৃথিবী জোড়া ডিটেকটিভ এজেন্সির কর্ণধার, ইন্দ্রনাথের প্রাণ প্রিয় বন্ধু। ইন্দ্রনাথ আর নসি নাই, ডান হাত দিয়ে সোফা দেখিয়ে বলল, আপনারা লাইন দিয়ে বসে পড়ুন। লি সাহেব, আপনিও দয়া করে বসুন।
পা টনটন করবে। বয়স তো কম হলো না। আপনার গল্পে অনেক সত্যি আছে, মিথ্যে একটাও নেই। কিন্তু একটা কথা স্রেফ চেপে গেলেন। মৃগাঙ্ক অনেকক্ষণ ধরে অবাক হয়ে আপনার চোখে দেখছে, কিন্তু আমি হইনি। আপনার চোখের মধ্যে যেন আলো জ্বলছে। এ আলো আপনার আধ্যাত্মিক শক্তির, যে শক্তির ছিল নস্ট্রাডামুসের। পেতলের তলোয়ারের ওপর জলের পাত্র রেখে গভীর রাত্রে সেদিকে চেয়ে 2-3 হাজার বছর পরের ভবিষ্যৎ যেন দেখতে পেতেন নেপোলিয়ান। হিটলারের কথা উনি বলে গেছিলেন। এই দুজনকে বলেছিলেন অ্যান্টিক্রাস্ট। তৃতীয় অ্যান্টিক্রাস্টের কথাও বলেছিলেন। হেয়ালি ছাড়ার ব্যাখ্যা যা দাঁড়িয়েছে, তাতে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগানোর জন্য এই শতকের শেষের দিকে চীন দেশ থেকে আবির্ভূত হবে থার্ড অ্যান্টিক্রাস্ট। লি সাহেব, আপনার এই ড্রাগন হারে রয়েছে সেই একই ইঙ্গিত, আর রয়েছে বিশাল এক ধনভাণ্ডারের সন্ধান, যা কাজে লাগবে তৃতীয় অ্যান্টিক্রাস্টের। নস্ট্রাডামুসের যে ছড়াগুলো পাওয়া যায়নি, কে জানে তাদের মধ্যে গুপ্তধনের কথা বলা হয়েছিল কিনা। কিন্তু আপনি তা জেনেছিলেন। আপনি পেট চালাতেন বেআইনি বাজি ধরার উপর ভবিষ্যৎবাণী করে। উল্টো পাল্টা খেলতেন আপনি। আপনি ছিলেন এই গোলমেলে কাজের মধ্যে। ও কি, মাথা ঘুরছে কি? চিংড়ির মাথা ঝুঁকে পড়েছিল বুকের ওপর। জোরে জোরে শ্বাস নিচ্ছেন, চোখের পাতা বোঝা। স্ট্রোক হয়ে গেল নাকি? প্রেমচাঁদ উঠে দাঁড়িয়ে বলল, ইন্দ্রনাথ, থাক, এখন থাক। থাক তাহলে। ট্রান শুরু হয়েছে মনে হচ্ছে, ঘোর এসেছে। লি সাহেব, লি সাহেব, শুনতে পাচ্ছেন? ঘর ঘরে গলায় বললেন বুড়ো লি। শুনছি। এখন কি দেখছেন? বাক্স বাক্স সোনা, হিরে। আর কি দেখছেন? থার্ড অ্যান্টিক্রাইস্ট। কীরকম দেখতে? ভয়ঙ্কর। কোন দেশের লোক? ঝুঁকে পড়া চিংড়ির মাথার ওপর ঝুঁকে পড়ে প্রশ্নটা করেছিল ইন্দ্রনাথ। তার জবাবটা যে আসবে এইভাবে, তা কল্পনা করেনি। আচমকা দুপা গুটিয়ে এনে সবেগে ইন্দ্রনাথের পেটে পদাঘাত করল চিংড়ি। একটা হাত তার আগেই এগিয়ে গেছিল ইন্দ্রনাথের হাতে রিভলভারের দিকে, আর খুলে গেছিল চোখের দুপাতা, যে চোখে ঘোরে থাকার আভাস লেশমাত্র ছিল না। ইন্দ্রনাথের ব্যায়ামপটু বড়ির ভোজবাজিও দেখা গেল সেই মুহূর্তে। সময় হলে ও যেন চিতাবাঘের মতো ক্ষিপ্র হয়ে যায়, তাই চোখের সামনে দিয়ে বুঝি বিদ্যুৎ ঝলসে গেল। জোড়া পায়ের লাথি পেটে লাগার আগেই একটু সরে গিয়ে ডান হাতের এক রুদ্দায় চিংড়িকে মাটিতে শুইয়ে দিল ইন্দ্রনাথ। সোজা হয়ে দাঁড়িয়ে আমার দিকে ফিরে বলল, অত অবাক হোসনি। সকালে ফোন করেছিলেন বুড়ো আমাকে দিয়ে ফেউয়ের নাম ধাম জানার জন্য। এই সাহেব সব্বি নিলামদার। চীন দেশ থেকে ওকে পাঠানো হয়েছে নিলাম হেঁকে সমস্ত ড্রাগন হার উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। থার্ড অ্যান্টিক্রাস্ট আর গুপ্তধনের গুজবের অবসান ঘটানোর জন্য। কিন্তু চিংলি তা জানতেন না। চোরের মন বোঁচকার দিকে থাকে। তিনিও ভেবেছিলেন ওদের সেই সর্বনেশে খেলার আড্ডাখানার সন্ধানের পেছনে ফেউ লেগেছে। ড্রাগন হার্ট যদি হাতছাড়া হয়ে যায়, এই ভয়ে দৌড়ে এসেছিলেন আমার কাছে। সিম্পল। আমি মিউ মিউ করে বললাম, কিন্তু তুই জানলি কি করে এত ব্যাপার? সকালে ফোন পেয়েই গ্র্যান্ডেই ফোন করে শোকবীর এই সাহেবের সঙ্গে কথা বলে নিয়েছিলাম। আমি তো জানি আমেরিকার এই বিখ্যাত নিলামদার কলকাতায় এসেছেন ভালো ছবি নিলামে চড়িয়ে বিদেশে বিক্রির জন্য। তাই সন্দেহ হয়েছিল পুরনো দুষ্প্রাপ্য হার কিনতে চাননি তো। জয়ন্তকে নিয়ে গিয়ে চেপে ধরতেই উনি বললেন সমস্ত ড্রাগন হার কেনার বায়না দিয়েছে চীন দেশেরই এক সংস্থা। প্রেমচাঁদ তারপরই ফোন করে বলেন ফটাফট ওই সর্বনেশের দিল্লি অফিসে হানা দিয়ে জেনেছে কলকাতা আড্ডার সর্দার এক বুড়ো চিনেম্যান। তারপর একটু পড়াশোনা করলাম, বাকিটা নাটক করে গেলাম। জয়ন্ত, ডেরাটা পেয়েছিস? হ্যাঁ, বলল জয়ন্ত। ছিমছাম একতলা বাড়ির ছাদে বাগান, পাতাল ঘরের এয়ার কন্ডিশনিং,
19 লক্ষ নগদ টাকা, রঙিন টিভি, ওয়াকিটকি, কর্ডলেস টেলিফোন, বোমা আর একটা পিতলের তেপায়া। ভবিষ্যৎবাণীর যন্ত্র মিউজিয়ামে রেখেছিস? বলে হাই তুলল ইন্দ্রনাথ। আমি কিন্তু অনেক রাত পর্যন্ত ইন্দ্রনাথকে ঘুমোতে দিইনি সেদিন, নিজেও বাড়ি ফিরিনি। উত্তেজনায় চোখ থেকে ঘুম উড়ে গেছিল। কিন্তু আশ্চর্য মানুষ ইন্দ্রনাথ, সেদিনই যেন ওর চোখে রাজ্যের ঘুম জড়ো হয়েছিল। ইন্দ্র, তুই কি গণৎকার? না তো। তাহলে জানলি কি করে? চিংলি ভবিষ্যৎ দেখতে পারেন? অপরাধ মহলের খবর রাখি বলেই জানি। অদ্ভুত ক্ষমতা সম্পন্ন একজন চিনেম্যান নাকি বড় বড় প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছেন। এমনকি রেসের কোন ঘোড়া জিতবে তাও বলে দিচ্ছেন। ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা থেকে আরম্ভ করে উপসাগরের যুদ্ধ থেকে জিতবে, কে ভারতের প্রধানমন্ত্রী হবে, বোম্বাই, দিল্লি, মাদ্রাজ, কলকাতায়, এইসব অনেক ব্যাপার নিয়ে লাখ লাখ টাকার অদ্ভুত বাজি চালু হয়েছে। মদত দিচ্ছেন এক চীনে বুড়ো। বুড়োর ফোন পেয়েই তাই তোর টনক নড়েছিল না? আজ্ঞে। তাহলে সাহেব কি করে জানলেন বুড়োর কাছে ম্যাজিক হার আছে? ম্যাজিক হার? ভালো বলেছিস। কলকাতার একটা জায়গাতেই ড্রাগন হার বস্তায় করে আনা হয়েছিল 1920 সালে চিনেপাড়ায়। পুরনো চিনেপাড়া ভেঙে যাওয়ার বস্তা চলে যায় নতুন চিনেপাড়ায়, বাইপাসের ধারে। খবরটা সাহেবকে আগেই দিয়েছিল সন্ধানী লোকেরা। কিন্তু প্রমাণ ছাড়াই বুড়োকে চার্জ করে গেলি কেন? ধাক্কা দিয়ে মনের ভেতর আলগা করে দিয়ে পেট থেকে কথা বের করার জন্য। কথায় কি না হয়, ভালো মানুষকে পাগল করা যায়, পাগলকে সুস্থ করা যায়। আচ্ছা, গোপন ডেরার খবর জয়ন্তই বা পেল কি করে? পুলিশকে প্রাইভেট এজেন্সিকে সাহায্য করে। প্রেমচাঁদের পৃথিবীর নানা জায়গায় শাখা অফিস রয়েছে। দেশে দেশে বিভিন্ন বিষয়ের খবর ওর চাইতে বেশি কেউ রাখে না। ওর চর জানতো ওদের আড্ডা কোথায়, তাই চিংলি এদের অফিসে যেতেই আমার কাছে ভিড়িয়ে দিয়েছিলেন। দিয়েই আমাকে ফোন করে জানিয়েছিলেন। সঙ্গে সঙ্গে। তুই জাল পেতেছিলিস? হ্যাঁ, এবার শুয়ে পড়ত। বলেই একটা লম্বা হাই তুলে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল আমাদের ইন্দ্রনাথ রুদ্র। শুনছিলেন আজকের বিশেষ নিবেদন অদৃশ বর্ধনের ড্রাগন হার। গল্প পাঠে ও ইন্দ্রের চরিত্রে আমি রুদ্রদীপ, লি সাহেব, প্রেমচাঁদ, জয়ন্তর কণ্ঠে এবং গল্পের সমগ্র পরিচালনায় সৌভিক, শব্দগ্রহণ ও আবহ সঙ্গীতে দেবাদিত্য। প্রতিবারের মতোই এবারেও আপনাদের কাছে অনুরোধ রইল, আমাদের গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের গল্পের প্রতিটি আপডেট আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়।